দর্শক, নতুন একটা সমীকরণ আমাদের সামনে এসেছে। সেই সমীকরণটা বেশ চমক জাগানো সমীকরণ, যে সমীকরণটা আমাদের জানা ছিল না। সমীকরণটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে গত বছর 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ যে পতিত শক্তি, তারা ক্ষমতা থেকে যে তারা চলে গেল, মানে চলে যেতে বাধ্য হলো, তাদের পতন হলো। তারপরে বিভিন্ন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, গুরুত্বপূর্ণ যাদের জীবনের শঙ্কা রয়েছে, তারা তো বিভিন্ন দেশে চলে গেছেন, পালিয়ে গেছেন। ভারতে একটা বিপুল সংখ্যক নেতাকর্মী গিয়েছেন বলে ধারণা করা যায়, কিন্তু আমরা জানতাম না যে কোন দেশে কত সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। অবশেষে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কল্যাণে আমরা জানতে সমর্থ হলাম যে ভারতে কত সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন, ভারত কত আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে কিংবা প্রশ্রয় দিচ্ছে, সেই সংখ্যাটা হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন। অর্থাৎ আমরা একটা নতুন সংখ্যা জানলাম এবং এটা জানার মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে ভারতে কতজন আওয়ামী লীগ নেতার কর্মী সব মিলিয়ে পালিয়ে আছেন। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে যেমন ইদানিং দেখছি, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে নানা ধরনের সমীকরণ তৈরি করা হচ্ছে, নানা ধরনের বিতর্ক উঠছে। 30 লক্ষ শহীদের জায়গায় কেউ 1000, 2000, কেউ 200, 500 এরকম শহীদের কথা বলছেন। কেউ 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের জায়গাতে কেউ 7 জন, 10 জন, 20 জনের কথা বলছেন। কেউ বলছেন যে এই যে হত্যাকাণ্ড 1971 সালে, সেগুলো পাকিস্তান করেনি, ভারত করেছে। কেউ বলছেন আওয়ামী লীগের 71-এর 25শে মার্চের আগে আওয়ামী লীগের গণহত্যার কারণে পাকিস্তান বাধ্য হয়েছিল বাংলাদেশের উপরে, পূর্ব পাকিস্তানের উপরে গণহত্যা শুরু করতে। নানা ধরনের সমীকরণ, সংখ্যা, নানা ধরনের তথ্য উপাত্ত আমরা পাচ্ছি এবং এই সময় যখন চমক জাগানো সব তথ্য উপাত্ত পাচ্ছি, তখন হাসনাত আবদুল্লাহর কল্যাণে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সংখ্যা সম্পর্কে আমরা এবার নিশ্চিত হতে পারলাম। চলুন একটু জেনে দেখি ভারতে কতজন আওয়ামী লীগ নেতাকর্মী আছেন এবং সেখানে আশ্রয় দিয়ে ভারত, যেটা বাংলাদেশের জন্য একটা হুমকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা, এবং ভারতও বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে কত সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে আছেন। হাসনাত আবদুল্লাহর কল্যাণে সেই সংখ্যাটা আমরা জানতে পারলাম। যুগান্তরের শিরোনামেই সেই সংখ্যাটা রয়েছে। শিরোনামটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। এত বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে। যে নেতাকর্মীদের বাংলাদেশ চাইছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, আমরা তাদেরকে বিচার করব এবং তাদেরকে জেলে ভরব। কি বলা হচ্ছে ভেতরের খবরে? হাসনাত আবদুল্লাহ বলেছেন 30,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারত আশ্রয় দিয়েছে। এটা একটা মারাত্মক অভিযোগ। যদি এটা সত্য হয়ে থাকে, এটা কিন্তু এক ধরনের ক্রাইম বলা যায়। পাসপোর্ট এবং ভিসা ছাড়া 30,000 নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। বাংলাদেশের সন্ত্রাসীদের তারা আশ্রয় এবং ট্রেনিং দিচ্ছে। ট্রেনিংয়ের অভিযোগও করা হচ্ছে যে তাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেখানে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। খুনি হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে ভারতের হাইকমিশনারকে বাংলাদেশ থেকে বের করে দেয়া দরকার ছিল। কোনো জায়গায় একটু চটকদার কথাও প্রচার করা হচ্ছে হাসনাত আবদুল্লাহর নামে। আমি জানি না সেগুলো সত্য কি মিথ্যা, তবে যুগান্তর যেটা বলছে সেটা যদি আমরা আমলে নিই, তাহলে সেই প্রচারণাগুলো সত্য নয়, মিথ্যা। কেউ এরকম প্রচার করছেন যে হাসনাত আবদুল্লাহ এরকম বলেছেন যে ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত ছিল। আমার মনে হয় হাসনাত আবদুল্লাহ এই ধরনের অশালীন কথাবার্তা নিশ্চয়ই তিনি বলবেন না, কারণ তিনি তো সাধারণত শালীনতা বজায় রেখেই কথা বলেন। তিনি বলেছেন যে যারা আমার দেশের ফ্যাসিস্ট এবং সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার ঠেকা আমাদের নেই।
খুবই গুরুত্বপূর্ণ কথা। ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কেন রাখতে হবে? ভারত কি এমন শক্তি হয়ে গেছে? বাংলাদেশের কাছে আসলে তো ভারত কিছুই না। সুতরাং ভারতের সঙ্গে সম্পর্ক রাখা তো দূরের কথা, ভারতকে আমি যদি শত্রুও বানিয়ে দিই, ভারত তো আমাদের সঙ্গে যদি যুদ্ধে লিপ্ত হয় তবুও তো আমাদের সঙ্গে পেরে উঠবে না। আমরা যদি ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদেরকে আমেরিকা সাপোর্ট দেবে, আমাদেরকে চীন সাপোর্ট দেবে, সব থেকে বেশি সাপোর্ট দেবে আমাদের পাকিস্তান। এই সাপোর্টগুলো যদি আমরা পাই তাহলে ভারতকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না বলেই মনে হয়। ভারতের সঙ্গে যুদ্ধের ব্যাপারে তো মানে হাসনাত আবদুল্লাহ যদিও যুদ্ধের কথা বলেননি, এটা একটা মানে তিনি যেহেতু পরিশীলিত কথা বলেন, তিনি যেহেতু বাজে কথা বলেন না, সেহেতু ওই কথা বলেননি। এর আগে আমরা জামাতের একজন নেতা, শীর্ষ নেতাকে বলতে শুনলাম যে ভারত ঢুকুক না ঢুকুক, আমরা 50 লক্ষ লোক তৈরি করব বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, যুদ্ধ করার জন্য, তাহলে আমরা নতুন করে মুক্তিযোদ্ধার মর্যাদা পাবো, অর্থাৎ নতুন করে ভারতের সঙ্গে যুদ্ধ করে একটা মুক্তিযোদ্ধার উপাধি পাওয়া যাবে। যেহেতু সেই সহজ সুযোগটা 71-এ হারিয়ে ফেলেছেন এখন, তখন সেহেতু সেই সুযোগটা এখন লুফে নেওয়ার একটা চান্স তৈরি করা যায় কিনা সেরকম কথাবার্তাও হতে দেখেছি আমরা বাংলাদেশে। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় তিনি বলেছেন, ভারতের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারাও আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না, আমরাও আপনাদের কোনো অপরাধীকে দেশে আশ্রয় দিব না। এটা একটা খুব ভালো কথা। আপনারা যদি আমাদের সার্বভৌমত্বকে সম্মান করেন, আমরাও আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করব। আপনারা যদি সীমান্তে আমাদের দেখামাত্রই গুলি করেন তাহলে আমরা তো আপনাদের সালাম দেওয়ার নীতিতে থাকব না। হ্যাঁ, অবশ্যই তাদের দেখামাত্রও গুলি করতে হবে। আপনারা যদি আমাদের গুলি করেন তাহলে আমরা যদি গুলি নাও করতে পারি তাহলে ঢিল মেরে হলেও প্রতিবাদ করব। কেন? আমাদের কি বিজিবির গুলি নেই? আমাদের মানে বিজিবির তো যথেষ্ট গুলি রয়েছে, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকাকালীন প্রায় 10,000 ইয়াং তরুণকে এই ধরনের মানে ক্রাইসিস মোকাবেলা করার জন্য অস্ত্রের ট্রেনিং দেওয়ারও তো কর্মসূচি শুরু করেছিলেন। সেটা কতদূর? সেই ব্যাপারগুলো আরও বেশি ট্রেনিং দেওয়া উচিত, অন্তত কয়েক লক্ষ ইয়াং তরুণদের ট্রেনিং দিয়ে রাখা উচিত, যেন ভারত সীমান্তে যদি কোনো কিছু করে তাহলে পাল্টা জবাব আমরা দিতে পারি। সেই ক্ষেত্রে বিজিবির যদি গুলি সংকট হয় সেই মানে সরবরাহটাও যেন করা যায় সেরকম প্রস্তুতি থাকতে হবে। যদিও মানে তিনি সেটা বলেননি, তিনি বলেছেন যে তোমরা যদি আমাকে গুলি করো আমরা ঢিল মেরে হলেও উত্তর দেব। এটা একটা ভালো দিক যে এক ধরনের প্রকাশ করা যে আমার প্রতিবাদের ভাষা আছে। প্রতিবাদের ভাষা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত, কিন্তু সেই প্রতিবাদের ভাষা হাসনাত আবদুল্লাহ যে হিংসাত্মক পর্যায়ে নিয়ে যাননি, যে তুমি যদি গুলি করো একটা আমি তোমাকে 10টা গুলি করব, এই কথা বলেননি। সেটা একটা খুবই পজিটিভ দিক, যে তুমি যদি আমাকে গুলি করো আমি তোমাকে না পারলেও একটা ঢিল মেরে হলেও জবাব দেব। এটা প্রকৃত বীরের কথা, যে আমি প্রতিবাদ করব। এটা খুবই পজিটিভ। কিন্তু যদি কোনোভাবে যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা কোনো পক্ষ করে, সেটা কতটা ওয়াইজ হবে সেই ভাবনাটা ভাবা উচিত। এই আলোচনায় বেশিক্ষণ থাকতে চায় না। আমার মনে হয় যে তার কাছ থেকে একটা নতুন আমরা তথ্য পেলাম, এবং অসাধারণ একটা তথ্য পেলাম, যেটা ভারত খুবই খারাপ কাজ করছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের 30,000 নেতাকর্মীকে পাসপোর্ট ভিসা ছাড়াই তারা আশ্রয় দিচ্ছে, তাদেরকে ট্রেনিংও দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই সংখ্যাটা যদি সত্য হয় তাহলে ভারতের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি কিনা সেটাও বোধহয় ভেবে দেখা উচিত কিনা, সেই আলোচনাও হতে পারে। এই আলোচনা যখন করছি তখন একটা উদ্বেগের খবর, এতক্ষণ মানে নানাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম প্রেক্ষাপটটা। এবার একটা সত্যিকারের উদ্বেগের খবর বলে, সেটা হচ্ছে ওই কুমিল্লার ওই যে আয়োজন, তার দেবিদ্বারের যে আয়োজন, সেই আয়োজন থেকেই সম্ভবত গণমাধ্যম যে খবরটা নিশ্চিত করছে, নিউজ 24-এর এই খবরটা, সেখানে বলা হচ্ছে হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ। সেই 2 ব্যক্তির ছবি দেখুন, গোল বৃত্ত দেয়া। তার মানে হচ্ছে যে শরীফ ওসমান হাদির ওপরে যে হামলাটা হয়েছে, এরপরে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এর ধারাবাহিকতা তৈরি হতে পারে, অর্থাৎ হাদির পরে সিরিয়ালে অন্য কেউ থাকতে পারে। সুতরাং পুলিশ খুবই সতর্ক, 2 জনকে আটক করেছে। ভয়াবহ একটা তথ্যের ভেতরে কি আছে চলুন একটু জেনে দেখি। সন্দেহভাজন 2 জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নির্বাচনী প্রচারণা থেকে পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মানে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। জুলাইয়ের এত বড় বীর হাসনাত আবদুল্লার নির্বাচনী ক্যাম্পে যদি বিতর্কিত কেউ ঢুকে পড়ে, হাদির মতো আবারও এরকম কিছু করার চেষ্টা করে, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যাপারে অবশ্যই এরকমভাবেই সজাগ থাকা উচিত। বলা হচ্ছে যে বুধবার বিকেল ৩টার দিকে দেবিদ্বারে নির্বাচনী প্রচার শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ৩ জনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের 2 জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা কারা, তার মানে সন্দেহটা আর নেই। এটা একটা স্বস্তির খবর যে সন্দেহটা আর নাই। পুলিশ জানায় হাসনাত আবদুল্লাহ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। 2 জন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয়া হয়েছে। এটা পজিটিভ সাইন যে তাদেরকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তারপরে ছেড়ে দেয়া হয়েছে। নির্দোষ কাউকে অযথা রিমান্ডে নিয়ে যাওয়া কিংবা জেলে ভরার ঘটনা ঘটেনি, এটা একটা পজিটিভ সাইন। যখন আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনছি যে একটু সহজ সরলভাবেই তিনি হয়তো বলে ফেলেছেন যে মামলা না থাকলেও, অভিযোগ না থাকলেও আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্রই অ্যারেস্ট করবা, এই কথা যখন বলছেন তখন পুলিশ এই ইনফরমেশনটাকে কিংবা এই বাক্যটাকে মিসইউজ করতে পারে, ব্যাড ইউজ করতে পারে, তাতে করে মানবাধিকারের প্রশ্ন উঠতে পারে। সেগুলো যেন না উঠে সেই দিকে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবেন, সেটাই আমাদের প্রত্যাশা। হাসনাত আবদুল্লার এই ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমার খুব ভাল লাগছে এই কারণেই যে তার ব্যাপারে পুলিশ কনসার্ন, তার নিরাপত্তার ব্যাপারে পুলিশ কনসার্ন। তবে শেষ করি একটা বাক্য দিয়ে, তিনি যে 30,000 আওয়ামী লীগের নেতা কর্মীদের ভারত পাসপোর্ট ভিসা ছাড়া আশ্রয় দিয়েছে, তাদের ট্রেনিং দেওয়াচ্ছে, এই যে অভিযোগটা করলেন, এই অভিযোগটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। আর যদি এই অভিযোগটা মন গড়া হয় তাতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আরও খারাপের পর্যায়ে যাবে বলে মনে হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।